আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অ্যাম্বুলেন্স, লিখেছেন রোমানা বৈশাখী। অ্যাম্বুলেন্স তো না, গাড়িটারে মরার গাড়ি বানায় রাখছে। সারাদিন শুধু মরা লাশ নিয়ে টানাটানি, চালানো ধরছি পর্যন্ত কোনো তাজা রোগী আনতে নিতে পারলাম না, খালি মরা লাশ আর মরা লাশ। মনে মনে গজগজ করে হাসপাতালের সবচাইতে কম বয়সী অ্যাম্বুলেন্স চালক আলামিন। ভাবটা এমন যেন সে কত যুগ যাবৎ অ্যাম্বুলেন্সের চালক হয়েছে। কিন্তু সত্য কথাটা হলো 2 সপ্তাহ হয়নি হাসপাতালের এই চাকরিতে ঢুকেছে সে। টেনে টুনে 11-12 দিন হবে বোধহয় অ্যাম্বুলেন্স চালাবার বয়স, এর বেশি একদিনও নয়। তারপরে আবার আজকের দিনটা শরীর খারাপের নামে ঘরে বসে কাটিয়েছে। ঘুম থেকে উঠতে উঠতেই বিকেল গড়িয়েছে। দিনরাত এমন মরালাসের সাথে থাকা যায় নাকি? মানুষের শরীর একটু শান্তিও তো চায়। সুতরাং রাতের ডিউটি তো পড়বেই পড়বে, জানা ছিল। ফোন করে বাড়ি থেকে ডেকে এনেছেন সুপারভাইজার স্যার। ঢাকার বাইরে যাওয়ার মতো আর কোনো ড্রাইভার নাকি এই মুহূর্তে নেই। যেই না লাউ চিংড়ির তরকারির সাথে খাসা একটা ডিম ভাজা আর গোটা 10 ভাজা শুকনো মরিচ ডোলে 2 থালা ভাত খেয়ে উঠেছিল আলামিন, তখনই হাসপাতাল থেকে ফোন। বউ শখ করে লাউয়ের পায়েস রেঁধেছিল, সেটাও চেখে দেখা হয়নি। তাড়াহুড়ো করে ডিউটিতে আসতে হয়েছে। রাতের ডিউটি করতেও অসুবিধা নেই, তাই বলে রাতের ডিউটি মানে কি এই রাত বিরাতে একা একা লাশ টানাটানি করা? রাত বাজে 12:30, এখন নাকি মরা নিয়ে শহরের বাইরে যেতে হবে, তাও আবার সাথে যাবার মতো কেউ নেই। কোনো মানে হয় না, এই মাসই শেষ। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আলামিন। চাকরি না পেলে প্রয়োজনে ঘরে বসে নুন ভাত খাবে, কিন্তু এই জীবনে আর অ্যাম্বুলেন্স চালাবে না। ছাতার মাথার চাকরি না, ভয় ডর তার নেই, ভূত প্রেতের ভয় তো একেবারেই নেই, কোনো কালে ছিলও না। মানুষ জীবিত অবস্থাতেই বরং বেশি ভয়ঙ্কর। মরে যাওয়ার পর আর ভয় কিসের? একবার মরে গেলে আর কারো ক্ষতি করার ক্ষমতা থাকে না মানুষের। তাই একটা লাশ আর একটা জড়বস্তুর মাঝে কোনো পার্থক্য নেই আলামিনের চোখে। যেতে ইচ্ছা করছে না, কারণ বিরক্ত লাগছে। সারাদিন অ্যাম্বুলেন্সের মাঝে থেকে কেমন গা গুলায়, খানা খাদ্যে অরুচি হয়। ছাতার চাকরিতে এখন পর্যন্ত কোনো সাপ্তাহিক ছুটি জোটেনি। আজ সামান্য একটু বিশ্রাম পেয়ে শরীরটা একদম হাল ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে বাড়ি ফিরে বউয়ের পাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তাছাড়া পথ একেবারে কমও না। এই রাতের বেলা যেতে হবে সীতাকুণ্ডের দিকে, তাও মেইন রোড থেকে 20 কিলো ভেতরে। নতুন হাইওয়ে হবার পর ঢাকা থেকে সীতাকুণ্ডের রাস্তা এখন মাখনের মতো, কিন্তু সাপ্তাহিক ছুটির সময় মানুষ ভেঙে পড়েছে কক্সবাজারের রুটে। কক্সবাজারগামী বাস ট্রাকগুলো যদি একবার গিট্টু লাগিয়ে ফেলে তাহলে আর দেখা লাগবে না। কুমিল্লা পাড়ি দিতে দিতেই সকাল হয়ে যাবে নিশ্চিত। বেজার মুখে অ্যাম্বুলেন্সে উঠে বসে আলামিন। ড্রাইভারদের সুপারভাইজার সালাম সাহেব বয়সে প্রবীণ, প্রায় 20 বছর হলো এই হাসপাতালে অ্যাম্বুলেন্স চালিয়েছেন, তবে চোখে আজকাল কম দেখেন। দূরপাল্লায় গাড়ি টানাও ছেড়েছেন বহুদিন হলো, কিন্তু বাকি সব বিষয়ে টনটনে জ্ঞান। কোন রুটে কোথায় কি আছে আর কোন রুটে কি সমস্যা সবই তার নখদর্পণে। আলামিনকে বিশেষ স্নেহ করেন তিনি, জানে আলামিন। দুজনের আদি বাড়ি এক অঞ্চলে। নেহাত জরুরি না হলে এই রাতে লাশ নিয়ে দূরপাল্লায় পাঠাতেন না তিনি, তাও সে জানে। ঠান্ডা মাথায় গাড়ি টানবি রে বেটা, শান্ত কণ্ঠে বলেন তিনি। রাস্তা খারাপ, আস্তে ধীরে টানবা, চোখ কান খোলা রাইখে টানবা, এই গাড়িটার কিন্তু বয়স হয়েছে। সাথে কাউরে দেন না চাচা, বলেই ফেলে আলামিন। শরীরটা ভালো না, একা একা যাইতে ইচ্ছা করতেছে না। রাস্তার মধ্যে যদি গাড়ি বন্ধ হইয়া যায় তো বিরাট মুসিবতে পড়ব। লাশের গাড়ি বুঝেনি তো? তা তো বুঝি, কিন্তু আজকে খালি নাই কেউ। 2-4টা অ্যাক্সিডেন্ট কেস আসছে, চাপ বেশি। এইটাও কি অ্যাক্সিডেন্টের বডি নাকি? বডির আত্মীয় স্বজনেরা কই? তাদের ডাক দেন, যাইবে না সাথে? কমলাপুরের কাছে যে অ্যাক্সিডেন্টটা হইল ওইটার বডি। পরিবারের লোকজন মনে হয় আগেই রওনা হয়ে গেছে। আমি দেখছিলাম সাথে মহিলা আছে, আর গ্রাম দেশে দাফন কাফনের ব্যবস্থা করতেও তো সময় লাগে। যাজ্ঞা, এইসব তাদের বিষয়। তুমিও এবার আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যাও। রিসিটে ফোন নম্বর দিয়ে আছে মরহুমের ভাইয়ের নম্বর। সীতাকুণ্ড ঢুকার সময় তারে মোবাইল করবা। ফি আমানিল্লাহ।
অনিচ্ছা নিয়েও ইঞ্জিন চালু করে আলামিন। আসি তাইলে চাচা। আসো, সাবধানে যাইবা। কেন যেন আবারও বললেন সালাম সাহেব, আর শুনো, এই রুটটা কিন্তু ভালো না। রাস্তা থেকে কেউরে গাড়িতে তুলবা না, কেউরেই না, মনে থাকে জানি। সেইটা আমি জানি। লাশের গাড়ি নিয়ে খ্যাপ এই আলামিন মারব না, এইটুকু ভরসা রাখেন। না রে, খ্যাপ মারার কথা বলি নাই, দিনকাল ভালো না, তাই বলতেছি চোর ডাকাইতের কাছে লাশের গাড়ি আলাদা কিছু না, সব গাড়ি সমান। বুঝছি চাচা, বুঝছি। তাছাড়া কণ্ঠস্বর কেন যেন একটু খাদে নামিয়ে আনলেন সালাম সাহেব। মনে রাখবা, লাশের গাড়ি দূরের রাস্তায় টানার কিছু নিয়ম আছে। যত যাই হোক, মাঝপথে গাড়ি থামাইবা না, আর কাউরে লিফট দিবা না। লাশের গাড়ির আশেপাশে বহু খারাপ জিনিস ঘোরে, তেনারা সাথে সাথে যায়। তেনারা ডাক দিলে দিব, তুমি তাকাইবা না। নানান রকমের চলাকলা করবে, পাত্তা দিবা না। নানান রকমের ব্যস্ত হইরা আসবে, তুমি না দেখার ভান করবা, বুঝছ? হেসে ফেলে আলামিন। চিন্তা কইরেন না চাচা, ভূত প্রেতের ভয় এই আলামিনে পায় না, আর বিশ্বাসও করে না। এই দেখেন, আল্লাহর কালাম আছে সাথে, বলে গলার লকেটটা দেখায়। পৌঁছায় মোবাইল করব না চাচা, চিন্তা কইরেন না আপনি। হাসেন প্রবীণ সুপারভাইজারও। 20 বৎসর যাবৎ অ্যাম্বুলেন্স চালাই রে আমি বেটা। বহু কিছু এই 2 চক্ষু দিয়া দেখছি, আর বহু কিছু শুনছি। সৃষ্টিকর্তার নাম নিয়া চলছি, কখনো কোনো ঝামেলায় পড়ি নাই। একটু সাবধান থাকলেই হয়। শুধু মনে রাখবা, অপরিচিত কেউরে গাড়িতে তুলবা না, না ইনসান আর না অন্য জিনিস। সালাম সাহেবের শেষ কথাগুলো আর প্রবেশ করে না আলামিনের কানে। লাল কাপড় বাঁধা অ্যাম্বুলেন্স হাঁকিয়ে রওনা দেয় সে গন্তব্যের পথে। যত তাড়াতাড়ি ডিউটি শেষ করে মুক্ত হওয়া যায় ততই ভালো। দূরের পথে রাত করে কাজ নেই। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অ্যাম্বুলেন্স, লিখেছেন রুমানা বৈশাখী। আর চোখে একবার পাশের বয়স্ক ভদ্রলোকের দিকে তাকায় আলামিন। ভদ্রলোকের শরীর স্বাস্থ্য মাশাল্লাহ ভালো, পোশাক আশাকেও পয়সাওয়ালাই মনে হয়। বুক পর্যন্ত লম্বা সাদা চুল দাড়ি সব মেহেদি দিয়ে লাল করা, চোখের কোলে গাঢ় কালো রেখা, আর মুখটা গম্ভীর প্রচণ্ড রকম। অবশ্য একটু আগে যে লোকের জোয়ান ছেলে এমন অপঘাতে মারা গেছে, সেই বাপ তো আর খুশিতে নৃত্য করবে না। তারা আহাজারি করে কান্না করবে, ছাতি চাপড়ে বিলাপ করবে, আর সেটাই একমাত্র স্বাভাবিক। শিক্ষা দীক্ষা ভালো এদের, কোনো চিল্লাফাল্লা নাই, কান্নাকাটি নাই, বুঝাই যায় খানদানি বংশ। খানদানি বংশের লোকেরা বাইরের মাইন্সের সামনে চোখের পানি ফেলে না। মনে মনে ভাবে আলামিন, জোয়ান পুলাটা মারা গেছে, অথচ কি শক্ত ইনারা, মুখে একটু আওয়াজ নাই। মহিলা মানুষ যে মহিলা মানুষ, তাদের মুখেও শব্দ নাই। পাশে বসা মুরব্বী ভদ্রলোকের ছেলেই যে মারা গেছে, এটা অবশ্য নিজে থেকেই আন্দাজ করে নিয়েছে আলামিন। এখন পর্যন্ত মুখ ফুটে কিছু জিজ্ঞেস করা হয়নি। সামনে লম্বা পথ বাকি, মাত্র তো কুমিল্লার পথে এখন। চেনা পরিচয়ের যথেষ্ট সময় পাওয়া যাবে। মুরব্বীকে দেখেই বোঝা যায় পয়সাওয়ালা লোক, পরনে দামি লুঙ্গি পাঞ্জাবি, এই রাতেও গায়ে কড়া গন্ধের আতর মাখা। খুশি করতে পারলে এমন লোক বকশিসও কম দেবে না। গেল সপ্তাহেই আরেক মুরব্বী 3000 টাকা বকশিস দিয়েছিল। আসলে ঘটনা হয়েছে কি, হাসপাতালের মেইন গেটের কাছেই আলামিনের সাথে এনাদের দেখা। লোডশেডিংয়ের কারণে জেনারেটর চলছিল হাসপাতালে। হঠাৎ সেই জেনারেটর বন্ধ হয়ে গিয়ে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই বয়স্ক মুরব্বী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন অন্ধকারের মাঝে, পাশে বোরখা পরা 2 জন জেনানা। একটু পর পর কান্নার দমকে কেঁপে উঠছে বোরখা পরা মহিলাদের শরীর। নীরব কান্না, কোনো আওয়াজ নেই। সে যাই হোক, সাদা পোশাক পরা মুরব্বী এগিয়ে এসে খুব বিনীতভাবে জানালেন যে ড্রাইভার সাহেবের অনুমতি পেলে তারা 3 জন এই মৃতদেহের সাথে যাত্রায় শরিক হতে চান। মৃত মানুষটির পরিবারের লোক তারা। যে গাড়িতে করে তাদের যাবার কথা ছিল তা এখনও এসে পৌঁছায়নি। সম্ভব হলে ফজরের পূর্বেই নিজেদের গ্রামে পৌঁছতে চান, তাই অ্যাম্বুলেন্সে করেই রওনা দিতে আগ্রহী। ড্রাইভার সাহেবের এতে কোনো অসুবিধা হবে না। ভাড়ার গাড়িটিকে যে টাকা দেবার কথা ছিল সেটাই তারা দেবেন, অগ্রিম দেবেন। অবশ্য এত কথা বলার প্রয়োজন ছিল না কোনো। টাকার কথা না বললেও আলামিন আপত্তি করত না। এমন সৌম্য দর্শন উচ্চবংশীয়
বিনীত স্বভাবের মুরব্বী আর তার পরিবারকে না বলতে পারে কে? দেখা মাত্রই আলামিন বুঝতে পেরেছিল যে সুপারভাইজার স্যার এদের কথাই বলেছেন। বেচারাদের পরিবারের একজন মানুষ মারা গেছে। এমন অবস্থায় সামান্য এতটুকু সাহায্য তো কিছুই নয়, যে কেউ করবে। খালি গাড়ি যাচ্ছে, সাথে গেলে অসুবিধা নেই তো কিছু। তাছাড়া সত্যি বলতে কি, সাথে লোকজন পেয়ে খুশি হয়েছিল আলামিন তখন। দিনের বেলা লম্বা পথে খারাপ লাগে না, কিন্তু রাতের বেলা একা হলে বিরক্তিকর একঘেয়েমিতে পেয়ে বসে, ঘুম পায়। এই রুটে আবার অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে। লাশের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলে লজ্জার শেষ থাকবে না। ভরা পেটে ঘুম ঘুম পাচ্ছে, গান বাজনা শোনা দরকার, কিন্তু রেডিওটা চালু করতে গিয়েও করে না আলামিন। এমন সময়ে গান বাজনা শোনাটা যা তা রকমের দৃষ্টিকটু দেখাবে। যত যাই হোক, সে নিজেও তো ভদ্রঘরের সন্তান। পাশে মুরব্বি বসে আছেন একদম সোজা হয়ে, স্থির দৃষ্টি রাস্তার ওপরে নিবদ্ধ। মহিলারা দুজন পেছনে, মৃতদেহের সাথে। মহিলা মানুষ তো আর ড্রাইভারের সাথে সামনের সিটে বসবে না, আর এতজনের জায়গাও তো হবে না। তবুও একটু অস্বস্তি হচ্ছিল আলামিনের। মুরব্বি আশ্বস্ত করে বলেছেন, মৃত আপনজনকে ভয় পাওয়ার কিছু নাই বাবা, আপনি নিশ্চিত থাকেন। রেডিওর বদলে গলা খাকারি দেয় বার কয়েক আলামিন। চিন্তা করেন না চাচা, ফজরের আগে আগে ইনশাল্লাহ পৌঁছায় দেব আপনাদের। না বাবা, আর চিন্তা করি না, চোস্ত উচ্চারণে শুদ্ধ ভাষায় জবাব দেন বুড়ো মানুষটা। আপনি আস্তে ধীরে দেখে শুনে গাড়ি চালান। অমাবস্যার রাত, রাস্তায় অন্ধকার বেশি। জানে না কেন অমাবস্যার কথাটা শুনে ঘাড়ের কাছে কেমন শিরশির করে ওঠে আলামিনের। আগে কখনো এমন হয়নি, আজ কেন হচ্ছে? গত 2 সপ্তাহ যত লাশ বহন করতে হয়েছে, সাথে প্রতিবারই ছিল নকুল নামের একটা ছেলে। আজ নকুল নেই সাথে, কিন্তু আছেন মুরব্বি ও তার পরিবার। একা তো আর নয় সে। তাহলে আকাশে চাঁদ ওঠেনি বলে এত ভয় পাওয়ার কি হলো? নিজের উপরেই বিরক্ত হয় আলামিন। চাচা, অভয় দেন তো, একটা কথা বলি। বলেন বাবা বলেন, ভয় কিসের? দেখে তো মনে হয় না যে আপনাদের আজকে খাওয়া দাওয়া কিছু হয়েছে। আপনি বলেন তো কোনো হোটেলে গাড়ি দাঁড় করাই, আপনারা কিছু খাইয়ে নেন আর আমিও একটু চা পানি খাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। মুরব্বি আগের মতোই শান্ত, অমায়িক। কথা আপনি ঠিকই বলেছেন, আপনার যেখানে সুবিধা হয় সেখানে গাড়ি থামান, আমাদের কোনো অসুবিধা নাই। সামনেই ছোট্ট একটা বাজারের মতন, সার বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটা দোকান, বন্ধ এই মুহূর্তে। আর ছাপড়া হোটেল আছে কয়েকটা, গাদাগাদি ভিড় না হলেও কমও নেই লোকজন। রাতের খাওয়া দাওয়া চলছে এখনও। সেসব হোটেলের একটাতে গাড়ি থামিয়ে ফেলে আলামিন। যা করার দরকার নেই তাও করে। প্রবীণ ভদ্রলোককে দরজা খুলে দেয়, নামতে সাহায্য করে। পেছনে মহিলা মানুষরা আছে, ওনাদেরও নামাতে হবে। ভাবাই সার অবশ্য। পেছনের দরজা খোলার আগেই শক্ত করে হাত চেপে ধরেন মুরব্বি। নরম কোমল একটা হাত, অথচ কঠিন সেই মুঠোর বাঁধন। ওই দিকে যেতে হবে না বাবা, চলুন আমরা যাই। ইয়ে মানে ওনারা কিছু খাইবেন না? ওনারা জেনানা মানুষ বাবা, এত পুরুষের সামনে কিভাবে খাওয়া দাওয়া করবেন? তাছাড়া এমন পরিস্থিতিতে ওনারা কিছু মুখে তুলবেন বলেও মনে হয় না। কথা ঠিক, একদম ঠিক। প্রিয়জনের লাশ সামনে নিয়ে কোনো মহিলাই কিছু মুখে তুলতে পারবে না। তবু কেন যেন মনের মাঝে খচখচ করে কি যেন একটা অনুভব, কেমন যেন অস্বস্তিকর একটা অনুভব। যাই হোক, মন থেকে সব ঝেড়ে পরিষ্কার করে আলোকোজ্জ্বল হোটেলের দিকে পা বাড়ায় আলামিন। সামনে লম্বা রাস্তা পড়ে আছে, আর পড়ে আছে দীর্ঘ একটা রাত। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অ্যাম্বুলেন্স, লিখেছেন রুমানা বৈশাখী। সুপারভাইজার সালাম চাচার কাছে একদিন গল্পের ছলে শুনেছিল কাহিনীটা। দূরপাল্লায় যারা রাত বিরাতে গাড়ি টানে তারা কম বেশি সকলেই জানে এসব গল্প। ঘুটঘুটে অন্ধকার রাস্তায় একা একা পথ চলতে গিয়ে এমন অভিজ্ঞতা হয়নি কখনো, এমন ড্রাইভার বুঝি খুঁজেও মিলবে না। জানে না কেন, কারণে অকারণে শোনা সমস্ত গল্প আজ মনে পড়ে যাচ্ছে। আবার প্রচণ্ড ঘুমে জড়িয়ে আসছে দু চোখ, কে জানে কেন। ঘাড়ের কাছে অকারণেই শিরশিরে একটা অনুভব হচ্ছে বারবার। একলা ঘরে মানুষের যেমন ভয়ের একটা অস্বস্তিকর অনুভূতি হয় তেমন। যদিও গাড়িতে সে একা নয়,
আছেন তিনজন জলজান্ত মানুষ। ওই তো পাশের সিটে মুরব্বি ঘুমে ঢুলছেন, তার লালচে চুল দাড়ি অল্প অল্প উঠছে এসির বাতাসে। খানিক বাদেই পেছনের পার্টিশন ভেদ করে শোনা যায় নিচু কণ্ঠে গোঙানির আওয়াজ। মহিলা দুজন কাঁদছেন প্রিয়জনের শোকে। রাস্তা যে একেবারে নির্জন তাও নয়, একটু পরপরই হুশ হাস পাশ কাটিয়ে যাচ্ছে দূরপাল্লার বাস, ট্রাক, মালবাহী লরি, প্রাইভেট কার। কিন্তু তবুও যাচ্ছে না অস্বস্তি বোধটা, আর ঘুমে চোখ জড়িয়ে আসছে, প্রবল আর প্রচণ্ড এক ঘুম। ঘুমের সাথে লড়াই করতেই বুঝি সালাম চাচার কাছে শোনা সকল ভয়ের গল্প মনে করতে চেষ্টা করে আলামিন। একটা রাতের গল্প প্রায়ই বলেন সালাম চাচা, শুনো ভাতিজা, মন দিয়ে শোনো। আমার বয়স তখন কম, নতুন গাড়ি চালাই। ঘরে তোমার শাশিরে রাইখা আসি, কাজে কামে আর মন বসে না। স্যারে যদি বলে দূরপাল্লায় রোগী আনা নামা করতে, আমার হয় মিজাজ খারাপ। সব সাইতে খারাপ অবস্থা হয় আনতে রোগী মইরা গেলে। সামনে যাব না পিছে যাব, হাসপাতালে আনবো না ফেরত নিব, এইসব নিয়ে রোগীর লোকজনের কাজটা শুরু করে। সব মিলায়া যাত অবস্থা। যাই হোক, যা বলতেছিলাম, তোমাদের শাশি তখন প্রথমবারের মতো পোয়াতি। স্যারে আমারে পাঠাইছে মাদারীপুর। হাসপাতালের নতুন বড় অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয়েছি। লাশের আত্মীয় স্বজন সামনের 2 মাইক্রোতে, পিছনে আমি আর ইলিয়াস। রাস্তায় কোনো ভিড়ভাট্টা নাই, আস্তে আস্তে 3টা গাড়ি লাইন দেওয়া চলতেছে। আমি প্রথমবার মাদারীপুর যাইতেছি, পথঘাট কিচ্ছু চিনি না। মাইক্রো ড্রাইভার যেদিকে যায় আমিও আন্ধার মতো সেই দিকে যাই। এই হলো অবস্থা। এই পরিস্থিতিতে রাত্রে 2:30টার দিকে বুঝলাম যে আমরা হারাই গেছি, আমি আর ইলিয়াস। সামনের মাইক্রো 2টা গায়েব, কই গেছে কইতে পারি না, ইলিয়াসও পারে না। তখন তো আর এরম মোবাইল ফোন ছিল না, চাইলেই কাউরে মোবাইল করা যাইতো না। এইদিকে রাস্তায় গুটগুটটা আন্ধার, শীতের দিন, কালির মতো কুয়াশা পড়ছে। 3 হাত দূরের জিনিসও ঠিক মতন টাওয়ার করা যায় না। আল্লাহর নাম নিয়ে গাড়ি টানতেছি আর আল্লাহরে রাখতেছি। তোমাদের শাশির মুখটা চোখের সামনে ভাসতেছে। মাইক্রো 2টা মনে হয় সামনে আগায় গেছে, তাড়াতাড়ি টানলে ধইরা ফেলতে পারবো। আমাদের না দেখে নিশ্চিত তারা পথে থামছে, গরজ তো তেনাদের বেশি, ঠিক কই না? বিশ্বাস করবা না ভাতিজা, গাড়ি টানি না টানি পথ আর ফুরায় না। 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা গেল, পথ আর ফুরায় না। সামনের মাইক্রো 2টারে আর পাই না। আরে সাতা, মাইক্রো দূরে থাক, অন্য কোনো বাস ট্রেরাকও দেখি না। আমি আন্ধার মতো গাড়ি টানতেছি আর টানতেছি, পথ আর পাই না। ইলিয়াস ফোপাইতেছে, বুঝতেছি আমি। কেন ফোপাইতেছে তাও বুঝতেছি। হ্যাঁ, ফোপাইতেছে কারণ একই জায়গা দিয়া চক্কর কাটতেছি আমরা। বড় যে বটগাছটারে পাশে কাটানোর পরে মাইক্রো 2টা গায়েব হইল, সেই বটগাছরে 8-10 বার পাশ কাটায় ফেলছি। গোল গোল চক্কর দিতেছি শুধু। পথ যেখানে শেষ হয় সেইখানেই আবার শুরু হয়। এই পর্যন্ত বলে নড়ে চড়ে বসলেন সালাম চাচা। মনে হচ্ছিল এখনও বুঝি চোখের সামনে দেখতে পাচ্ছেন সব। অহন তোমরা বলবা চাচা, গাড়িতে নাইমে একটু পথঘাট দেখা নিলেই তো হইতো, বলবা না বলো? একটা জিনিস মনে রাখবা, রাইতের বেলা পথ হারাইলে জীবনেও গাড়িতে নামবা না, জীবনেও না। একবার নামছো তো নামছো তুমি, শেষ। আর একটা কাজ করবা না, যখন বুঝবা যে গাড়ির সাথে সাথে খারাপ জিনিস চলতেছে, ভুলেও পেছনে তাকাইবা না, একবারের জন্যেও না। চোখ থাকবে রাস্তার উপর, আল্লাহর নাম নিতে নিতে মন দিয়া গাড়ি টানবা। তেনারা হুঙ্কার দিবে, ছলা কলা দেখাইবে, মরা লাশ সাইজা পথের উপরে শুইয়া থাকবে, মুরব্বি সাইজা কান্দন জুড়বে, একটুও পাত্তা দিবা না। 1 সেকেন্ডের জন্যও যদি পিছনে তাকাও, একবারের জন্যও যদি পাত্তা দাও, সব শেষ। যা ঘটার ওই 1 সেকেন্ডেই ঘটায় ফেলবে তেনারা। যাজ্ঞা, গল্পটা বলি আসো। হইল কি, ততক্ষণে 2জনেই বুঝা ফেলছি যে গোল গোল চক্কর দিতেছি আমরা। এও বুঝতেছি যে গাড়ির উপরে তেনাদের নজর পড়ছে। তেনারা পিছে পিছে আসতেছে, নানান রকমের ছলাকলা দেখাইতেছে। একবার দেখলাম পথের উপরে এই বিরাট এক হাতি, স্পিড না কমাইয়া সামনে গেলাম, কই হাতি? কিচ্ছু না, সব চোখের ধোকা। আর একবার দেখলাম পথের মাঝখানে সাদা শাড়ি পরা বুড়ি মা। একবার দেখলাম মরা লাশ ঠিক মাঝ বরাবর পড়া। এইদিকে শীষ কাটার শব্দের মতো তেনাদের হিস হিস স্পষ্ট শুনতে পাইতেছি। আমার অবস্থা খারাপ, মনে হইতেছে হার্ট ফেল করব। ইলিয়াস প্যান্ট ভিজায় ফেলছে, তাও বুঝতে পারতেছি।
এর মধ্যে শুনলাম পেছনের লাশ রাখার জায়গায় ধূপধাপ শব্দ। মনে হইতেছে মরা লাশ চিকন সুরে চিক্কুট দিয়ে কাঁদতেছে। তারপর কি হয়তো জানি না বাতিসা, আল্লাহ বাঁচাইছিল সেই দিন। লাশের সেই কান্দন শুই না আমার হাত পা যেই অবশ হইয়া গেছিল, সেই চোখে পড়ল মাইক্রোর হেডলাইট। আমারে পেছনে না দেখা হেরা বুঝছিল যে কিছু একটা হইছে। বুঝার সাথে সাথে ফেরত আসছে। মাইক্রোর ড্রাইভার ছিল বয়স্ক মানুষ। হ্যাঁ, ঠিকঠাক বুঝছিল যে আমরা তেনাদের নজরে পড়ছি। ওই বট গাছের পাশ দিয়া রাত বিরাইতে লাশ নিয়ে গেলেই নাকি আরম হয়। ওই দিন যদি উনি আবার সেই একই অনুভব, গায়ে কাটা দিয়ে ওঠে আলামিনের। ঘাড়ের পেছনে কেমন যেন শিরশির করছে। মনে হয় পেছনে বুঝি কিছু একটা ওত পেতে বসে আছে আক্রমণের অপেক্ষায়। মনে হয় বুঝি ঘুরে তাকালেই দেখতে পাবে, এমন একটা কিছু দেখতে পাবে যা এই ভুবনের নয়। জানে কেউ নেই, কিচ্ছু নেই, থাকার প্রশ্নই আসে না। তবু বার কয়েক ফিরে ফিরে তাকায় আলামিন। পেছনে একটা ধাতব পার্টিশন শুধু, মৃতদেহটি আর মহিলা যাত্রী দুজন পার্টিশনের ওপারে। এখনও থেকে থেকে শোনা যাচ্ছে চিকন সুরে গোঙানির আওয়াজ। রাস্তায় ঘুটঘুটে অন্ধকার। এক হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যায় না। হেডলাইটের সামান্য আলোয় রীতিমতো হাতড়ে হাতড়ে পথ চলতে হচ্ছে। এমন কালি গোলানো অন্ধকার আগে কখনো দেখেছে বলেও মনে করতে পারছে না আলামিন। অথচ একটু আগেও কেমন সরগম ছিল রাস্তা। এদিকে দুই চোখ ভেঙে ঘুম আসছে। মনে হচ্ছে স্টিয়ারিং ধরেই বুঝি ঘুমিয়ে পড়বে। ট্রাক্টর উৎকট হর্নের আওয়াজে চমকে মাথা ঝাড়া দেয় আলামিন। হায় খোদা, সে সত্যি ঘুমিয়ে পড়েছিল চলন্ত অবস্থায়? কতক্ষণ, কত মিনিট? ওপরওয়ালার কাছে হাজার শুকরিয়া যে খারাপ একটা কিছু হয়নি। রাস্তা এই মুহূর্তে বেশ ফাঁকাই আছে। তারপরেও গতি খানিকটা কমিয়ে আনে সে। চোখ পিটপিট করে বার কয়েক মনকে চাঙ্গা করার চেষ্টা করে অ্যাক্সিডেন্টের ভাবনা ভেবে। গত সপ্তাহে এই পথেই কি দেখেছিল মনে নেই? মাইক্রো একটা উল্টে গেছে ট্রাকের সাথে লেগে। ভেতরের যাত্রীরা সব মুহূর্তের মাঝে ভর্তা। সবচাইতে খারাপ অবস্থা ছিল ড্রাইভারের। থেতলে গিয়েছিল গোটা দেহটা লোকটার। হ্যাঁ, এতক্ষণে ঠিক আছে। মাথাটা একদম পরিষ্কার লাগছে এখন। আর চোখে একবার পাশে বসা মুরব্বী ভদ্রলোককে দেখে নেয় আলামিন। ভদ্রলোক এখনও আগের মতোই শান্ত, স্থির। গাড়ির তালে তালে হালকা ঝিমুচ্ছেন। আলামিনের ঘুমিয়ে পড়াটা সম্ভবত বুঝতে পারেননি। চপ চপ চপ, চপ 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 চপ, বুকের মাঝে ধরাস করে ওঠে হৃৎপিণ্ড। কিসের শব্দ এটা? কিসের শব্দ? মনে হচ্ছে যেন পেছন থেকে আসছে। চপ 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 চপ, চপ 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 চপ। এতক্ষণ বুঝতে পারছিল না, কিন্তু এখন মনে হচ্ছে শব্দটা বুঝি অনেকটা সময় ধরেই কানে এসেছে। ঘুম ঘুম লাগছিল বলে বুঝতে পারছিল না। মাথা কাজ করছিল না। শব্দটা শুনেও ধরতে পারেনি মস্তিষ্ক। আপনি কোনো শব্দ শুনতে পাইতেছেন মুরব্বী? স্পষ্ট ভীত আলামিনের কণ্ঠ। মনে হইতেছে পেছন থেকে আসতেছে, অনেকক্ষণ ধরে আসতেছে। শব্দ? কিসের শব্দ? আমি তো কিছু শুনতে পাইনি। ভীষণ বিস্মিত মনে হয় তাকে। আপনার মনে হয় ঘুম এসেছে বাবা, সেজন্য উল্টোপাল্টা শব্দ শুনছেন। ঘুম পেয়েছে আপনার। আর কি আশ্চর্য, ঘুমের কথা শোনা মাত্রই আবার চোখ ভেঙে আসে ঘুম। ঘুম ঘুম ঘুম, আরামের ঘুম, ঘুম। গাড়ি থামিয়ে আপনি একটু ঘুমিয়ে নিন বাবা, ঘুমিয়ে নিন। কিচ্ছু হবে না একটু বিশ্রাম নিলে, আমি তো আছি। সেটাই ভালো হবে, একটু ঘুমিয়ে নেয়া। কি হবে একটু ঘুমিয়ে নিলে? ঘোলা ঘোলা মস্তিষ্কে ভাবে আলামিন। কিচ্ছু হবে না একটু ঘুমালে, আরামের একটু ঘুম, বেশি না, সামান্য একটু ঘুম। তারপর আবার রওনা হয়ে যাবে। চপ 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 চপ, চপ 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 চপ। আবার সেই শব্দ। কিসের শব্দ এটা? কিসের শব্দ? আপনা থেকেই সচেতন হয়ে ওঠে আলামিনের মস্তিষ্ক। আর পরম বিস্ময় নিয়ে লক্ষ্য করে যে রাস্তার এক কোণে গাড়িটা থামানো। কখন থামিয়েছে গাড়ি সে? কেন থামিয়েছে? মনে নেই তো কিছু। এবং আরও অবাক ব্যাপার হলো হেডলাইট, টেইল লাইট সব নেভানো। অন্ধকারের মাঝে যে কোনো সময় ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে।
আপনি ঘুমিয়ে নিন বাবা, আমাদের কোনো তাড়াহুড়া নেই। আশ্চর্য রকম শান্ত বৃদ্ধের কণ্ঠস্বর, কিন্তু সেই শান্ত কণ্ঠই আতঙ্কের চরম একটা কাঁপুনি তুলে দেয় আলামিনের অন্তরে। কিছু একটা গড়বড় আছে, কিছু একটা গড়বড় আছে কোথাও, নিশ্চিত আছে। না হলে এমন অবস্থায় তাকে ঘুমাতে কেন বলবে এই লোক? কোথায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবার তাড়া থাকবে এদের? বারবার বলবে আরও একটু জলদি টানতে, অথচ বলছে কিনা ঘুমিয়ে নিতে। এ কেমন ধাঁধা, এ কেমন মারপ্যাচ! আচ্ছা, ডাকাতের কবলে পড়ল না তো? হায় হায়, সেরকমই তো মনে হচ্ছে। তাকে ঘুম পাড়িয়ে গাড়িটা ছিনতাই করে নিয়ে যাবে। ঘুমের ওষুধ টষুধ কিছু খাইয়ে দেয়নি তো? নাকি স্প্রে ট্রে করে দিয়েছে কোনো রকম? এখন নাকি অজ্ঞান করার স্প্রে পাওয়া যায়। চপ চপ চপ, চপ চপ, চপ চপ চপ, আবারও সেই আওয়াজ, আবারও। এবং 100% নিশ্চিত যে গাড়ির পেছন দিক থেকেই আসছে। কিভাবে যেন কি হয়ে যায়, লাফিয়ে নেমে যায় আলামিন আর দ্রুত পা বাড়ায় শব্দের উৎস লক্ষ্য করে। কি যেন একটা বলার চেষ্টা করেন বৃদ্ধ ভদ্রলোক, বাধা দেওয়ার জন্যই বোধ হয়। পাত্তাই দেয় না সে এবার, শুধু জানে যে দরজাটা খুলতে হবে তাকে। পেছনের দরজাটা খুলে দেখতে হবে যে কি আছে সেখানে, কি চলছে সেখানে। এরপর যা হয় দেখা যাবে। চপ চপ চপ, চপ 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 চপ, শব্দটা এখন আরও জোরালো, আর সাথে মৃদু একটা হুটোপুটিরও শব্দ অ্যাম্বুলেন্সের ভেতরে। জানে না কেন আলামিনের মনে হয় ভীষণ অশুভ একটা কিছু অপেক্ষা করছে সেখানে। এমন একটা কিছু আছে ওই বন্ধ দরজার ওপাশে যা তার জীবনটাকে বদলে দেবে আজীবনের জন্য। খুলবি না দরজা, বিরক্ত করবি না তাদের, রীতিমতো গর্জন করে ওঠে লালদাড়ি মুরব্বি। এখন আর সৌম্যকান্তি পবিত্র দেখাচ্ছে না তাকে, বরং মনে হচ্ছে কুৎসিত এক বুড়ো মুখবাদান করে আছে। তাদের বিরক্ত করার ফলাফল অনেক ভুগতে হবে তাকে, অনেক বেশি। মনে হয় বুঝি মানুষ নয়, হিংস্র কোনো প্রাণী হিস হিস করে ওঠে। এক মুহূর্তের জন্য লোকটার কথা আর বিশ্বাস করে না আলামিন, এক মুহূর্তের জন্য না। লম্বা একটা শ্বাস নেয় আর এক ঝটকা টানে খুলে দেয় অ্যাম্বুলেন্সের দরজা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অ্যাম্বুলেন্স, লিখেছেন রুমানা বৈশাখী। ভয়াবহ একটা দুর্গন্ধ নাকে এসে লাগে আর সোজা গিয়ে আঘাত করে মস্তিষ্কে। পৃথিবীর কোনো প্রাণীর শরীরে এমন ভয়াবহ গন্ধ থাকতে পারে না। কি ভয়ঙ্কর উৎকট দুর্গন্ধ! মনে হয় বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে আলামিন। সেদিনের সেই ভয়াল রাতে অ্যাম্বুলেন্সের ছোট পরিসরে যে দৃশ্যটি দেখতে পায় আলামিন, তা দেখে আতঙ্কে প্রস্তরীভূত হয়ে যাবে যে কোনো মানুষ। মৃতদেহটি তখনও আছে স্ট্রেচারে শোয়ানো অবস্থাতেই, কিন্তু ওপরে শুভ্র আবরণটি গায়েব। আর লাশটির বুকের ওপরে হামাগুড়ি দিয়ে বসে আছে দুটি প্রাণী, নগ্ন বিবস্ত্র দুটি প্রাণী, একটি পুরুষদেহী, অপরটা নারী। মৃতদেহের শরীর থেকে বের হওয়া রক্তে মাখামাখি তাদের হাত মুখ। লাশটিকে হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে খুঁড়ে ফেলেছে তারা, ছিঁড়ে খুঁড়ে নিজেদের উদরপূর্তি করছে। মহিলাদের ছদ্মবেশে বোরখার আড়ালে এই দুটি প্রাণী ছিল। কান্নার আওয়াজ নয়, পেছন থেকে পাওয়া যাচ্ছিল তাদের চিকন সুরে উল্লাসের আওয়াজ। ওহ খোদা! দরজা খোলার সাথে সাথেই ফিরে তাকায় জিনিস দুটো। রক্তাক্ত দাঁত মুখ খিচিয়ে বিকট একটা ডাক ছাড়ে, তারপর আবার মনোযোগ দেয় তাদের খাওয়ায়। হ্যাঁ, মৃতদেহটিকে খাচ্ছে তারা, ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করে খেয়ে চলেছে, আর খেয়েই চলেছে। চপ চপ চপ, চপ চপ, চপ চপ চপ। কী করবে বুঝতে পারে না আলামিন। আপনা হতেই পিছিয়ে যায় কয়েক পা। অন্ধকারের মাঝেও স্পষ্ট দেখতে পায় প্রাণী দুটির ধক ধক করে জ্বলতে থাকা হলদে চোখ আর সাপদের মতো হিংস্র দাঁতের শাড়ি। আর তাদের শরীর থেকে আসা ভয়ানক দুর্গন্ধে ঝিমঝিম করতে থাকে মাথা। মনে হয় বমি উগড়ে দেয় আলামিনের পাকস্থলী। সব কিছু বিস্তৃত হয়ে বিশ্রী শব্দ তুলে বমি করতে শুরু করে সে রাস্তার উপর। মনে হয় বমির সাথে সাথে পেটের ভেতর থেকে নাড়ি ভুড়িও বুঝি বেরিয়ে আসবে। তবুও গা গোলানো ভাবটা যায় না, মাথা ঘোরানো ভাবটা যায় না। চপ চপ চপ, চপ চপ, চপ চপ চপ। হঠাৎই বন্ধ হয়ে যায় বিশ্রী শব্দটা এবার, আর চরম আতঙ্কের একটা শিহরণ জমাট বরফ করে দেয় আলামিনের গোটা অস্তিত্ব।
খাওয়া ফেলে প্রাণী দুটি তাকিয়ে আছে এখন তার দিকে, সোজা তাকিয়ে আছে একরাশ লালসা চোখে নিয়ে। জগতের কুৎসিততম আওয়াজ তুলে ভুবন কাঁপিয়ে হেসে ওঠে লালদাড়ি বুড়ো। অতিরিক্ত আগ্রহ সবসময় মরণ ডেকে আনে আলামিন সাহেব। আপনাকে তো সতর্ক করেছিলাম গাড়ি থেকে না নামার জন্য। এগুলা কি? এরা কি চায়? এরা ক্ষুধার্ত, খাদ্য চায়। এগিয়ে আসে ক্রমশ লোকটা কাছে, চোখে মুখে ঠিক প্রাণী দুটোর মতোই ভাবভঙ্গি। পুরনো বাসি লাশ এদের প্রিয় খাদ্য, কিন্তু একটা তাজা মানুষের লাশ হয়ে যেতে কতটা সময় বা লাগে বলুন? একটু পর আপনিও হয়ে যেতে পারেন। বুড়োর সারসের মতো দুটো হাত চেপে বসে আলামিনের কণ্ঠে। ওহ, কি অমানসিক শক্তি! আটকে আসে দম। চোখের সামনে দ্রুত অন্ধকার হয়ে আসতে থাকে পৃথিবী। চোখ বন্ধ করার আগে আলামিন দেখতে পায় যে লম্বা লাফে কাছে চলে এসেছে প্রাণী দুটি। লালা ঝরছে তাদের ক্ষুধার্ত মুখ বেয়ে। একটি প্রাণী আগ্রহের আতিশয্যে কামড়ে ধরে পা। জগৎ সংসার বিদীর্ণ করে চিৎকার করে ওঠে তাদের শিকার। আর সে চিৎকারটাই সেদিন ছিল আলামিনের প্রাণ রক্ষা পাবার একমাত্র কারণ। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অ্যাম্বুলেন্স, লিখেছেন রুমানা বৈশাখী। কী হয়েছিল তার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে না। আলামিনের আর্তচিৎকার শুনে ট্রাক থামায় এক চালক। হেল্পার হলফ করে বলেছে যে হেডলাইটের আলো পড়া মাত্র দুটো বড় আকারের শেয়ালের মতো প্রাণীকে ছুটে পালিয়ে যেতে দেখেছে সে। আলামিন রক্তাক্ত পড়েছিল মাটিতে, সংজ্ঞাহীন। আর অ্যাম্বুলেন্সে রাখা মৃতদেহটিকে নিয়ে টানা হেঁচড়া করছিল বোধহয় প্রাণী দুটি। আলামিনের পকেটের আইডি কার্ড দেখে হাসপাতালের নম্বরে ফোন করে হেল্পার। অমন রক্তাক্ত আর ভয়াবহ ক্ষতবিক্ষত দুটো শরীরকে হাত লাগাবার সাহস তাদের হয়নি। অমন দুটো প্রাণীকে দৌড়ে যেতে দেখার পরেও যে সাহস করে এটুকু করেছে সেটাই ঢের বেশি। হেল্পারের বয়ান আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, কেননা আলামিনের ডান পায়েও মেলে প্রাণীগুলোর ধারালো দাঁতের দাগ, এবং সকল ডাক্তারকে চরম বিস্মিত করে দিয়ে ভোর না হতেই পচন ধরতে শুরু করে সেই পায়ে। চিকিৎসাবিহীন ক্ষতকে দীর্ঘ সময় ফেলে রাখলে যেমনটা হয় ঠিক তেমনিভাবেই দ্রুত ছড়ায় পচন। বেলা দুপুর গড়াতে না গড়াতেই উঠে আসে হাঁটুর ওপরে। বিস্মিত চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে কেটে বাদ দিতে হবে পাটিকে, নতুবা রক্ষা পাবে না শরীর। কিচ্ছু বলে না আলামিন কাউকে, কিচ্ছু না, কাউকেই না। কে বিশ্বাস করবে তার কথা? সবাইকে এটুকুই বলে যে গাড়িতে একটা প্রচণ্ড ধাক্কা লাগে কিসের যেন, তারপর আর কিছু মনে নেই তার। এ কথায় অবিশ্বাসের তো কিছু নেই, বরং এটাই সবচাইতে বেশি ভরসাযোগ্য। সকলে সেটাই বিশ্বাস করে, কেবল একটি মানুষ ছাড়া। মানুষটি হলেন সুপারভাইজার সালাম সাহেব। পরদিন অপারেশনের পর সন্ধ্যায় আসেন তিনি আলামিনের ক্যাবিনে, যখন কেউ ছিল না আশেপাশে। একটা চেয়ার টেনে বসেন সুপারভাইজার স্যার। তারপর নরম কণ্ঠে বলেন, আমি না বলছিলাম কাউরে গাড়িতে তুলবা না? হাউমাউ করে কেঁদে ফেলে এবার আলামিন, অথবা অন্তরে জমানো আতঙ্ক বের হয়ে আসে কান্নার রূপ নিয়ে। আমি তো বুঝতে পারি নাই স্যার, আমি তো ভাবছি লাশের আত্মীয়। তোমারে কি বলছিলাম আমি? আন্ধার রাইতে লাশের গাড়ির আশেপাশ দিয়া নানান রকম জিনিস ঘোরে, এদের পাত্তা দেওয়ান লাগে না, বলি নাই? কয়জন ছিল তেনারা? কিসের ভ্যাস ধরে আসছিল? লাল দাড়িওয়ালা একটা বুইড়া আর বোরখা পরা দুইজন জেনানা। একটু সময় কি যেন একটা ভাবেন সালাম সাহেব। তোমার বাড়ির থেকে পুরুষ মানুষ কেউ আসে নাই? রাত্রে কিন্তু এহাতাহন যাইব না, পুরুষ লোক কেউ সাথে থাকা লাগবে। আম্মা আর ভাই রওনা দিছে সাতক্ষীরা থাইকা, এতক্ষণে চইলে আসার কথা। ভালো ভালো, শুনো, রাত্রে একা তো থাকবাই না, মহিলা মানুষ কাউরেও কাছে রাখার দরকার নাই। পুরুষ লোক রাখবা কাছে, যতজন পারো ততজন, আর সর্বক্ষণ আল্লাহর নাম নিবা। আল্লাহর কালামই তোমারে বাঁচাইছে, আর কিচ্ছু না। গলার লকেটটার দিকে ইশারা করেন তিনি। এইটারে বাকি জীবন নিজের কাছ থেকে আলাদা করবা না, বুঝছো? জোরে জোরে মাথা নাড়ে আলামিন। সে বুঝেছে তোমার বিপদ কিন্তু কখনো কাটে নাই। কথাটা মনে রাখবা, যেটা শুরু করছে সেটা শেষ করার জন্যে তারা ফেরত আসবেই আসবে। খুব বেশি মানুষ তেনাদের হাত থেকে বাইচে ফেরত আসতে পারে না।
আমার ডিউটি আছে, চাইতেছি, সাবধানে থাইকো। আপনি এগুলা কি বলতেছেন চাচা? যেতে যেতে একটু হাসেন সালাম সাহেব। কি বলতেছি নিজেই বুঝবি রে বেটা, টানা 20 বছর অ্যাম্বুলেন্স চালাইছি আমি, এইটুক তো জানি। পরে কোনো দিন বলবো নে। চলে যান তিনি, তার কাহিনীটা আর জানা হয় না আলামিনের। পরিশিষ্ট কি যেন একটা ঘুম ভাঙিয়ে দেয় হুট করেই। প্রথমে ঠাহর করে উঠতে পারে না আলামিন। ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে রাতে, ঘুম তো ভাঙার কথা নয়। আম্মা শুয়েছেন নিচে বিছানা পেতে, ছোট ভাই রুহুল আমিন সোফাতে। এক নজর তাদের দিকে দেখে আলামিন। না, দুইজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে কিসের কারণে ভাঙল ঘুমটা? বলতে পারবে না কেন হঠাৎই অমানসিক একটা আতঙ্ক ভর করতে শুরু করে আলামিনের মনের গহীনে। ঘাড়ের কাছে ফিরে আসে সেই রাতের সেই শীর্ষের অনুভব। হাঁটুর কাছে দুর্বল লাগে খুব, বাড়ে, আর ক্রমশ বাড়ে অস্বস্তিকর অনুভবগুলো। কেন জানি মনে হয় বদ্ধ দরজার ওপারেই দাঁড়িয়ে আছে কেউ, দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। নিজের অজান্তেই গলার লকেটটা চেপে ধরে আলামিন। ছোটবেলায় দোয়া কালাম যা শিখেছিল মনে করার চেষ্টা করতে থাকে, এই ভরসা থেকে যে সৃষ্টিকর্তার নাম রক্ষা করবে তাকে, রক্ষা করবে চরম অশুভ এই প্রাণীগুলোর কবল থেকে। ধরছাই, মনে পড়ছে না কেন কিছু, কেন মনে পড়ছে না? বন্ধ এই দরজাটা খুলে গেলেই তো সব শেষ, খুলে গেলেই তো শেষ সব। দরজার ওপাশেই আছে তেনারা। আলামিন জানে, আলামিন নিশ্চিত জানে। আলামিনের ভীষণ রকম সেই আতঙ্ককে সত্যি করে দিয়ে একটু একটু করে খুলে যেতে শুরু করে কেবিনের দরজা, খুলে যেতে শুরু করে কোনো আওয়াজ না তুলে। মা আর ভাই তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, স্বাভাবিক কোনো ঘুম না বোঝে আলামিন। এই ঘুম আর ভাঙবে না সহসা, জানে আলামিন। হ্যাঁ, দরজায় দাঁড়িয়ে আছে সেই 3 মূর্তি, ঠিক ঠিক সেই ভয়ঙ্কর 3 মূর্তি। লালদাড়ি বুড়ো আর তার পোষা 2 প্রাণী, বোরখায় ঢাকা মহিলাদের ছদ্মবেশে 2টি অপার্থিব অবয়ব। বোরখার ওই কালো আবরণের পিছনে কি আছে চিন্তা করে হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে যায় আলামিনের। শব্দ করতে পারে না এতটুকু, এবং স্মিত হাসে সেই বুড়ো, যেন কতকালের পরিচিত। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।